সময়টা যদিও এক গভীর রাত, মাঝে মধ্যে ভেসে আসছে কয়েকটা শেয়াল কুকুরের বাকবিতণ্ডার কলরব। মধ্য গগনে মধ্যমণি হয়ে বিরাজ করছে এক ফালি চাঁদ। আকাশ জুড়ে আজ নেই কালো মেঘের ঘনঘটা। আকাশের বুক জুড়ে আজ যেন শুধুই তারাদের সমাবেশ। কোনো এক অজ্ঞাত কারণে আচমকা তন্দ্রা টুটে গেল মদনের। শয্যাগত অবস্থায় সে চোখ মেলে চারপাশটা তাকিয়ে ধর্মড়িয়ে উঠে বসল। চক্ষুদয় যেন অদ্ভুত রকমের লাল। নিজের পাশে ঘুমন্ত স্ত্রীকে পার কয়েক ঠেলা দিতেই ঘুম জড়ানো গলায় তার স্ত্রী চাঁপা বলল, কি হলো, এত রাতে ডাকছো কেন, কি হয়েছে? এই গভীর রাতে স্বামীর মুখে কা কা ডাক শুনে বেশ তাজ্জব বনে গেল চাঁপা। আধো ঘুম জড়ানো গলায় খানিকটা বিরক্তির সুরেই বলল, কি হলোটা কি? আমি তো তোমায় কিছু জিজ্ঞেস করলাম, সেটা না বলে কা কা করছো কেন? এ তো আচ্ছা মুশকিলে পড়া গেল। আরে কি হলোটা কি বলবে? ওগো, কি হয়েছে তোমার? কি গো, কথা বলো না, অমন করছো কেন? তোমার কোনো কষ্ট হচ্ছে? নিজের করা প্রশ্নের কোনো উত্তরের পরিবর্তে বারংবার কা কা ডাক শোনাটা চাঁপার মনে খানিকটা বিরক্তির সাথে ভয়ের উদ্রেক করল। তোমার শরীর খারাপ লাগছে? একটু একটু জল খাও, দেখো দেখো ঠিক হয়ে যাবে। দাঁড়াও, তুমি একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি জল নিয়ে আসছি। কথা শেষ করা মাত্রই আর বিন্দু মাত্র সময় অপচয় না করে চাঁপা তড়িঘড়ি শয্যা ত্যাগ করে কলসি থেকে জল আনতে যাওয়ার সময় তার চোখ পড়ল সামনের খোলা জানালার দিকে। খোলা জানালার দিকে তাকাতেই চাঁপা যা দেখল তাতে এক মুহূর্তের জন্য তার রক্ত হিম হয়ে যাওয়ার উপক্রম হলো। সে দেখল বেশ কয়েক জোড়া লাল চোখ এক দৃষ্টে তার দিকে তাকিয়ে রয়েছে। চাঁপা বুঝতে পারল এই চোখ কোনো সাধারণ চোখ নয়, কিন্তু চোখগুলো কাদের সেই প্রশ্ন তার মনকে বারংবার নাড়া দিতে লাগলো। কিন্তু কোনো অজানা ভয় বা আতঙ্ক তাকে বারংবার বাধা প্রদান করলেও অবশেষে নিজের মনের উদ্রেক হওয়া কৌতূহল নিরসন করতে না পেরে সে খানিকটা এগিয়ে গেল জানালার দিকে। কাছে যেতেই সে বুঝতে পারল সেই চোখগুলো কোনো পাখির, তবে সেই চাহনি বড্ড ভয়ঙ্কর। আর দাঁড়িয়ে থাকতে পারল না চাঁপা। সেদিকে আর বিন্দু মাত্র দৃষ্টিপাত না করে কলসি থেকে জল গড়িয়ে সেই জল তুলে দিল মদনের হাতে। কিছু হয়নি, কিছু হয়নি, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, তুমি ঘুমিয়ে পড়ো, আমি আছি তো। মদন আর কোনো কথা না বলে নিজের দেহটা পুনরায় এলিয়ে দিলেও পাশে শুয়ে চাঁপা দু চোখের পাতা এক করতে পারল না। নিজের মনে বিড়বিড় করতে লাগলো, আমি নিশ্চিত ওই চোখ কোনো সাধারণ পাখির চোখ নয়। কোনো পাখির চোখ এরকম লাল হতে পারে না। এসব ভাবতে ভাবতে তার নিজের অজান্তেই দু চোখে ঘুম নেমে এলো। কি গো, এখন শরীর কেমন আছে? এখন একটু ভালো লাগছে। যাক বাবা, আমি একটু নিশ্চিন্ত হলাম। গিন্নি গিন্নি আমার না বড্ড ভয় করছে। মিথ্যে বলবো না, ভয় আমারও করছে, কিন্তু তোমার সাথে কেন এটা হচ্ছে সেটা তো আগে খুঁজে বের করা দরকার। কাল রাতে কতবার কথা বলার চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই বলতে পারলাম না। শোনো না, তুমি একদম চিন্তা করো না, দেখবে সব ঠিক হয়ে যাবে। কিভাবে ঠিক হবে বলতে পারো? আমি শুনেছি এই গ্রামের শেষেই এক জঙ্গল রয়েছে, ওইখানেই তান্ত্রিক বাস করেন। আমি নিশ্চিত উনি এই সমস্যার কোনো না কোনো সমাধান ঠিক করতে পারবেন। আমি না কিছু বুঝতে পারছি না, এগুলো আমার সাথে কেন যে হচ্ছে। এই সমস্ত প্রশ্নের উত্তর উনিই দিতে পারেন। আমি তোমাকে ওনার কাছে নিয়ে যাব, তুমি আমার সাথে যাবে তো? নিশ্চয়ই যাব। আমি আর এই যন্ত্রণা সহ্য করতে পারছি না চাপা। ঈশ্বরের উপরে ভরসা রাখো, দেখবে সবটা ভালো হবে।
কি হে হরি, তুমি তো আজকাল দেখছি ডুমুরের ফুল হয়ে গেছো। হ্যাঁ, হঠাৎ এই কথা বলছো যে? এছাড়া আর কি বলবো বলো, তোমাকে তো আজকাল চায়ের দোকানে দেখাই যায় না। আর বলো না ভাইয়া, এই ক্ষেত থেকে সারাদিনের হাড় ভাঙা খাটুনির পর ভিটে ফিরে আবার পায়ে হেঁটে চায়ের দোকানে এসে চা খেতে আর ইচ্ছে করে না। হ্যাঁ, কথাটা খুব একটা মন্দ বলনি তুমি। আচ্ছা, এই তোমাকে অনেকক্ষণ ধরে একটা কথা জিজ্ঞাসা করবো ভাবছি, আর বারবার ভুলে যাচ্ছি। কি এমন কথা বলো তো? হ্যাঁ, বলছি মদনের কোনো খবর পেয়েছো? কই না তো, আমিও কিন্তু মদনকে বেশ কয়েকদিন চায়ের দোকানে দেখিনি। কিন্তু ও তো এরকম করার লোক নয়। এই শরীর টরীর খারাপ হলো নাকি? কি করে বলবো বলো দেখি, তুমিও যেখানে আমিও সেখানে। আসলে আজ কয়েকদিন হয়ে গেল কোনো দেখা সাক্ষাৎ নেই। ওর মতো একটা চা পাগল মানুষ এতদিন চায়ের দোকানে না আসাটা আমার তো অন্তত বেশ অস্বাভাবিক লাগছে। তাহলে বরং এক কাজ করি বুঝলে, এই পথে বরং একবার বাড়ি গিয়ে ঢু মেরে আসি, কি বল? কথাটা মন্দ বলনি, তাই বরং চলো। আরে ওটা কি বলতো, এই মদন না? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। আরে কে মদন? আরে ওদিকে যাচ্ছ কোথায়? দূর থেকে ওদের বলা কথাগুলো মদন শুনতে পেল কিনা ওরা স্পষ্ট বুঝতে পারল না। ওরা দেখল মদন ওদের কথাগুলো না শোনার ভান করে চায়ের দোকানের পাশ কাটিয়ে হন হন করে সামনের দিকে এগিয়ে গেল। আচ্ছা, কি ব্যাপার বলো তো? আমিও তো সেটাই ভাবছি। তুমি দেখলে মদন আমাদের কেমন একটা না দেখার ভান করে চলে গেল। আজকালকার দিনে কে কিরকম মানুষ বোঝা খুব দায়, কিন্তু এত হনহনিয়ে গেল কোথায়? সে যেখানে ইচ্ছে যাক, তাতে আমাদের কি? আচ্ছা, আর একটা জিনিস দেখলে? কোন জিনিসের কথা বলছো বলো তো? মদনের পিছনে পিছনে মনে হলো এক ঝাঁক কাক ওর পিছনে পিছনে যাচ্ছে। এই ব্যাপারটা না আমার কেমন যেন একটা লাগলো বুঝলে। ব্যাপারটা কিন্তু বেশ অদ্ভুত, তাই না? হ্যাঁ, সেই তো বলছি। যাকে চলো, কথায় কথায় অনেকটা আবার দেরি হয়ে গেল, এবার ভিটে ফিরতে হবে। ঠিক আছে, কাল তাহলে সময় করে চলে এসো, কেমন? আচ্ছা, আসবো আসবো, হ্যাঁ ঠিক আছে আসবো। কি বলো তো, আসলে একলা একলা চা খেতে একেবারে ভালো লাগে না। কেউ সাথে থাকলে সময়টাও কেটে যায়। আজকের মতো তাহলে বিদায়। হ্যাঁ, মদনের ভিটে আজ নেমে এসেছে শোকের কালো ছায়া। বাড়ির উঠোনে শোয়ানো মদনের নিথর প্রাণহীন দেহটা। গতকাল রাতে ঘুমের মধ্যেই মারা গিয়েছে সে। কেউ জানে না তার মৃত্যুর কারণ কি। মদনের স্ত্রী চাঁপা মাঝে মধ্যেই কেঁদে উঠছে, যদিও উপস্থিত গ্রামবাসীদের মধ্যে অনেকেরই চোখে জল, কিন্তু মনে কৌতূহল। ওগো, এ আমার কি সর্বনাশ হলো গো, কি সর্বনাশ হলো! তুমি আমাকে এভাবে একা ফেলে চলে গেলে। কি কাণ্ড হলো! ইস, মানুষের জীবনে কোনো নিশ্চয়তা নেই। কাল আমাদের দেখেও কেমন যেন একটা না দেখার ভান করে চলে গেল। সুবোধ আর হরি যখন নিজেদের মধ্যে আলোচনায় মগ্ন, এমন সময় পাশ থেকে একজন বয়স্ক লোক, বৃদ্ধ, লোকজনের ভিড় আর কোলাহল দেখে সেই দিকে এগিয়ে আসলো। সে কৌতূহলী চোখে ভিড় ঠেলে দেখল যে উঠোনে মদনের মৃতদেহটা পড়ে রয়েছে। বৃদ্ধ লোকটি কিছু না বলে কিছুক্ষণ সেখানে দাঁড়ালো, তারপর মাথা নিচু করে সেখান থেকে চলে গেল। সেই বৃদ্ধ লোকটি আবারও একই পথ দিয়ে আসছিলেন। তিনি আশ্চর্য হয়ে দেখলেন সকালেও যে ভিড় দেখেছিলেন সেই ভিড় এখনও বিদ্যমান, বরং বেড়েছে, আর মদনের মৃতদেহটি তখনও সেইখানেই পড়ে আছে। ওগুলোর কি বুদ্ধি শুদ্ধি কিছুই নেই, জানে না যে বাসি মরা ফেলে রাখতে নেই। যাই একটু গিয়ে দেখি ব্যাপারটা কি। ওহ, নিজের মনে কষ্ট ও বিরক্তি নিয়ে বিড়বিড় করতে করতে বৃদ্ধ লোকটি সেই ভিড় ঠেলে সামনের দিকে এগিয়ে গেলেন। সেখানে ভিড়ের সামনের সারিতে তখনও সুবোধ আর হরি দাঁড়িয়ে। কি ব্যাপার কি? হ্যাঁ, সকাল থেকে বাসি মরা এভাবে ফেলে রেখে দিয়েছো যে? জানো না যে বাসি মরা ফেলে রাখতে নেই? তা কখন সৎকার করবে? দাঁড়ান দাঁড়ান বাবা, এ অনেক ব্যাপার আছে,
আমরা তো অপেক্ষা করছি একটা জিনিস দেখার জন্য। কি এমন জিনিস দেখার জন্য অপেক্ষা করছো হে? এটা কি তামাশার জায়গা? বাসি মরার পাশে দাঁড়িয়ে কি দেখবে তোমরা? সে অনেক কথা বাবা, আপনি শুনবেন? বলো, অবশ্যই শুনবো। কই গো গিন্নি, আরে কোথায় তুমি? ও, তুমি ফিরে এসেছো? হ্যাঁ গো, ভীষণ খিদে পেয়েছে, তাড়াতাড়ি কিছু খেতে দাও না। তুমি হাত মুখ ধুয়ে নাও, আমি তোমার জন্য ভালো করে পান্তা ভাত, কাঁচা তেল লঙ্কা পেঁয়াজ দিয়ে মেখে দিচ্ছি, সাথে মাছ ভাজা। ও, আজকের দুপুরের খাবারটা মনে হচ্ছে বেশ জমিয়েই হবে। হাত মুখটা ভালো করে ধুয়ে আসি। যাও যাও, তাড়াতাড়ি যাও, আমি খাবার বেড়ে দিয়েছি। হাত মুখ ধুয়ে আসার পর মদন দেখে তার পাতে থাকা মাছের পেটিটা মুখে পুড়েছে এক প্রকাণ্ড দাঁড় কাক। ব্যাপারটা দেখে আর মাথা ঠিক রাখতে পারল না মদন। পাশে থাকা আঁশ বটি কাকটার দিকে নিক্ষেপ করতেই আর কাকটার সাথে সাথে মরণ যন্ত্রণায় ছটফট করতে করতে মারা গেল। আর তার মুখে থাকা মাছের টুকরোটা অর্ধেক কামড়ানো অবস্থায় থেকে গেল। খেতে বসেও শান্তি নেই, জীবনটা একদম চলে গেল। আরে কি হলো, কি চিৎকার করছো কেন? কি এখানে এই কাকটা কোত্থেকে এলো? আর বলো না, তুমি খাবারটা উঠে নামিয়ে রেখেছো আর আমি গেছি হাত মুখ ধুতে, এসে দেখি ওমা। তার জন্য তাকে তুমি? কি বলতে চাইছো তুমি? কোথাকার না কোথাকার একটা কাক, তার জন্য তোমার একদম দরদ উতলে উঠছে দেখছি। যা যাও, আমি আর খাবোই না। আরে আরে এত রাগ করছো কেন তুমি? রাগ করবো না তো কি করবো? হ্যাঁ, একটা অবলা পাখি, সে না হয় তোমার পাত থেকে অজান্তে একটা মাছ খেয়েছে। যাই হোক, তুমি একটু অপেক্ষা করো, আমি তোমার জন্য মাছ ভেজে আনছি। এইভাবে পেরিয়ে যায় বেশ কয়েকটা দিন। আমার স্বামীর ব্যবহারে অনেক পরিবর্তন দেখা দিয়েছিল। সে আর আগের মতো হাসতো না, কারোর সাথে দেখা হলে কথাও বলতো না। সারা দিন কেমন একটা মন মরা হয়ে থাকতো। তারপর? আমি অবশ্য ব্যাপারটা খুব একটা আমল দিইনি, সাধারণ ঘটনা ভেবেই এড়িয়ে গেছি। আর সেটাই ছিল আমার সবচেয়ে বড় ভুল, সবচেয়ে বড় ভুল। আমি জানি যে এই মুহূর্তে তোমাকে এত প্রশ্ন করা আমার উচিত না, কিন্তু তাও এই মুহূর্তে এই অমানবিক কাজটা। না না বাবা, আপনি এভাবে বলবেন না। আমার স্বামী যখন কাজ থেকে রাতে বাড়ি ফিরত, তখন ওর সাথে আমি এক ঝাঁক কাকের ডাক শুনতে পেতাম। স্বামীর দিনের বেলায় খসখসে গলায় চারটে কথা বললেও রাত যত বাড়তো ধীরে ধীরে নিজের বাকশক্তি হারিয়ে ফেলতো। আর তার গলা দিয়ে কোনো শব্দ বেরোনোর পরিবর্তে বেরিয়ে আসতো কাকের ডাক। আর ওর দেহটা ধীরে ধীরে পরিণত হতো একটা কাকের দেহে। আর আর আমার ভিটের চারপাশে জড়ো হতো অনেক কাক। আমি শুনতে পেতাম তাদের ডানা ঝাপটানোর শব্দ। ওরা যেন নিজেদের মধ্যে কিছু একটা কথা বলছে। চাপার কথা শুনে উপস্থিত গ্রামবাসীদের মধ্যে অনেকেরই মুখে ফুটে উঠল ক্রাশ কৌতূহল। কি বলছো মা? আমি ঠিকই বলছি বাবা, কিন্তু কিন্তু কোনোদিন কোনো ক্ষতি করেনি। তবু আমি প্রচন্ড ভয় পেতাম। আমি ঠিক করেছিলাম ওকে তান্ত্রিক বাবার কাছে নিয়ে যাব, কিন্তু তার আগেই। নিজেকে সামলাও মা, তোমার স্বামী হয়তো নেই, কিন্তু তোমার বাকি জীবনটা পড়ে আছে। আচ্ছা, আর একটু মনে করে বলো তো, সত্যি কোনো কাক দেখতে পাওনি? হ্যাঁ হ্যাঁ, দিন দুয়েক আগে দেখেছিলাম। জানালার বাইরে কয়েক জোড়া লাল চোখ এক দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়েছিল। আমি বুঝতে পেরেছিলাম ওগুলো কোনো পাখির চোখ। আর সাথে এটাও বুঝতে পেরেছিলাম তারা এই দুনিয়ার কেউ নয়, তারা অন্য জগতের। চাপার বলা কথাগুলো শুনে গ্রামবাসীরা চোখ কপালে তুলল। রাত গভীর হওয়ার সাথে সাথে উঠোনের পরিবেশ ততটাই ভারী হয়ে উঠছে। কিন্তু চাপা অপলক দৃষ্টিতে চেয়ে আছে তার স্বামীর মৃতদেহের দিকে। ঠিক রাত 12টা। আচমকা চারপাশটা এক মুহূর্তের জন্য কেমন যেন থমথমে স্তব্ধ হয়ে গেল। এক মুহূর্তের জন্য যেন বাতাস থমকে দাঁড়ালো। ঠিক তখনই চাদরের নিচ থেকে একটা ঘড়ঘড়ে আওয়াজ ভেসে এলো। ওটা কিসের শব্দ? দেহটা কি নড়ে উঠলো? দেখো দেখো সবাই,
সবাই নিজের চোখে দেখো। উপস্থিত সবাই দেখল এক ভয়াবহ দৃশ্য। মদনের মানুষের দেহটা কুঁকড়ে গিয়ে ধীরে ধীরে রূপান্তরিত হলো এক প্রকাণ্ড কুচকুচে কালো দাঁড় কাকে। তার চোখ দুটো যেন জ্বলন্ত আংরার মতো লাল। কাকটা অদ্ভুত এক পৈশাচিক আওয়াজ করে আকাশপানে ওড়ার জন্য ডানা ঝাপটাতে লাগলো। সাবধান, এ কোনো সাধারণ ঘটনা নয়, এ এক পৈশাচিক কাণ্ড। এই কাক যদি একবার উড়ে জঙ্গলে চলে যায় তবে আর কোনোদিন একে ফেরানো যাবে না। মহা বিপদ নেমে আসবে গ্রামে। ওকে ধরো, উধাও হওয়ার আগেই ওকে ধরতে হবে। না বাবা, ওটা সাধারণ পাখি নয়, ওটা ওটা শয়তান। আমি ওর কাছে যাব না, আমি বাবা ওর কাছে যাব না বাবা। কাকটা যখন আকাশপানে ডানা মেলার উপক্রম করলো তখন বৃদ্ধ আর বিন্দু মাত্র সময় নষ্ট করলেন না। বয়সের ভার উপেক্ষা করে তিনি ঝাঁপিয়ে পড়লেন সেই দানবীয় কাকটার উপর। সুবোধ, হরি, দাঁড়িয়ে তামাশা না দেখে তাড়াতাড়ি দড়ি নিয়ে এসো। আমি আমি একা সামাল দিতে পারবো না। ধরো ধরো ধরো, এই শক্ত করে ধরো, ধরো ধরো, শক্ত করে ধরো। বহু ধস্তাধস্তির পর গ্রামের আরও কয়েকজনের সাহায্যে বৃদ্ধ সেই বিশালাকার কাকটাকে উঠোনের কাঠের খুঁটির সাথে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেললেন। আর ঠিক সেই মুহূর্তে কোথা থেকে হাজারো হাজারো কাক এসে বসে পড়ল বাড়ির চাল, গাছ আর উঠোনের উপরে। এবার কি বিশ্বাস হলো? গতকাল রাতেও ঠিক এমনটাই হয়েছিল। আর বাইরে ওই কাকগুলোর ডাক বাড়ছিল। আর ভোরের আলো ফুটতে ও আবার মানুষের রূপে ফিরে আসে। আমি আমি সব বুঝতে পেরেছি মা। এ কোনো সাধারণ অভিশাপ নয়, এর পিছনে গভীর রহস্য আছে। বৃদ্ধ কিছু একটা বের করে মন্ত্রপাঠ করে চারপাশে ছড়িয়ে দিলেন। সাথে সাথে কাকের ঝাঁক তারস্বরে ডেকে জঙ্গলের দিকে উড়ে গেল। ধরো, আমি না আসা পর্যন্ত এই দেহ কেউ ছোবে না। দাহ করার কথা এখন চিন্তাও করো না। আমি আবার বলছি, যতক্ষণ না আমি ফিরে আসছি ততক্ষণ কেউ শ্মশানে দাহ করার জন্য নিয়ে যাবে না। আমি শুধু জানতে চাই এর উৎসটা কি। পরের দিন রাতের ঘটনা। গ্রামের চণ্ডীমণ্ডপে লোকেরা বসে আছে আর তাদের মধ্যে গতকালের সেই হাড় হিম করা ঘটনা নিয়ে আলোচনা করছে। সবার মনে একটাই প্রশ্ন, সেই বৃদ্ধ এখনো ফিরলেন না কেন? ঠিক তখনই অন্ধকারের বুক চিরে বৃদ্ধ মণ্ডপে এসে প্রবেশ করলেন। বাবা, আপনি ফিরেছেন? আমরা তো ভেবেছিলাম কোনো বিপদে পড়লেন কিনা। কি দেখলেন জঙ্গলে? সেই কাকটারই বা কি গতি হবে? ওটা তো এখনো ওভাবেই খুঁটিতে বাঁধা আছে। সব বলছি, যা দেখলাম তা না দেখলে বিশ্বাস করা কঠিন। সেই অভিশপ্ত রাতের রহস্য লুকিয়ে আছে ওই বনের গভীরে। শোনো তবে। বৃদ্ধ অন্ধকারের মধ্যে লণ্ঠন নিয়ে জঙ্গলে হাঁটতে থাকেন। কিছু দূর যাওয়ার পর তিনি দেখলেন সেই কাকগুলো জঙ্গলে এক ভগ্নপ্রায় মন্দিরের ভিতরে প্রবেশ করল। বৃদ্ধ একটি প্রকাণ্ড পাথরের আড়ালে নিজেকে লুকিয়ে ফেললেন। আমি ওদের শক্তির সীমা জানি না। এই মুহূর্তে মন্দিরের ভিতরে প্রবেশ করাটা বুদ্ধিমানের কাজ হবে না। আমাকে পরের দিন সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। পরের দিন সকাল হতেই বৃদ্ধ সাহসের সাথে মন্দিরের ভিতরে প্রবেশ করে দেখলেন ভেতরের সুড়ঙ্গ পথ বড়ই অন্ধকার। সাবধানে কিছুটা এগোনোর পর তিনি দেখতে পেলেন এক অজানা দেবী মূর্তি। কে তুই? এখানে কি চাস? এখানে কোনো সাধারণ মানুষের প্রবেশ নিষেধ। চলে যা, চলে যা এখান থেকে। আমি চলে যাব তান্ত্রিক সাহেব। তার আগে আপনার কাছে একখানা বিশেষ অনুরোধ নিয়ে এসেছি। বৃদ্ধ তখন গ্রামে ঘটা সমস্ত পৈশাচিক ঘটনা তান্ত্রিকের কাছে খুলে বলেন। কাক নয় রে ওরা, ওরা আমার সন্তান। যে সন্তান সমাজের ময়লা আবর্জনা, উচ্ছিষ্ট খাবার, পচা গলা জিনিস খেয়ে পরিবেশকে পরিষ্কার রাখতে সাহায্য করে, সেই কাককে মানুষ তুচ্ছ তাচ্ছিল্য করে। আর ওই মানুষটা কিনা সামান্য একটা মাছের টুকরোর জন্য
অমানুষের মতো আঁশবটি ছড়ে আমার সন্তানকে হত্যা করলো। মদন তার ভুল বুঝতে পারেনি বাবা। মৃত্যু মানেই তো সব শেষ। সমাজের কটা মানুষ ওদের জন্য ভাবে বলতো? ওদের খাবার দেওয়ার কথা ভাবে? আমি ওদের খাওয়াই। ওই পাপিষ্ঠ আমার সন্তানকে কেটে ফেললো, তাই এর বদলা আমাকে নিতেই হতো। ওকে চাইলে আমি একেবারেই মেরে ফেলতে পারতাম, কিন্তু আমি চেয়েছিলাম কাকেদের জীবনে কত জ্বালা ও সেটা তিলে তিলে বুঝুক। তাই ওকে এভাবে শেষ করেছি। মদন তার করা ভুলে চরম শাস্তি পেয়েছে বাবা। আমি আপনার কাছে অনুরোধ করছি, ওকে আর শাস্তি দেবেন না। ওর হয়ে আমি ক্ষমা চাইছি। এর একটা উপায় বাতলে দিন বাবা। ঠিক আছে, তাই হবে। এই অভিশাপ খণ্ডন করার একটি মাত্র উপায় রয়েছে। মদন যে অবস্থায় কাক থেকে মানুষে রূপান্তরিত হতে শুরু করবে, ঠিক সেই সন্ধিক্ষণে ওকে শ্মশানে দাহ করতে হবে। এক চুল এদিক ওদিক হলে ওর আত্মা কোনোদিনই শান্তি পাবে না। বৃদ্ধের কথা শুনে গ্রামবাসীরা সেই মতো কাজ করে। রূপান্তরের সেই বিশেষ মুহূর্তে তাকে দাহ করা হয়। ঠিক তখন সবাই দেখে একটি ধোঁয়ার অবয়বের মাধ্যমে কাকের কালো ছায়া বাতাসে মিলিয়ে গেল। সবাই বুঝতে পারল মদনের আত্মা আজ সত্যিই মুক্তি পেয়েছে।